আমরা যেখানে ছিলাম আর বলছিলাম তোমাদের একটা ভয়েস মেসেজ দিয়েছিলাম, তাই না? জি স্যার। জি যে স্যার। এগুলো পড়ে ফেলতে, না হলে পরবর্তীতে প্রেসারে পড়ে যাবে। তো গত ক্লাসে একটা নিয়ম একটু বাদ ছিল, সেটা আজকে শেষ করি। 13-14 ফুললি বলিনি, কিছু জিনিস এখানে এক্সট্রা আছে। যেটা ছিল, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি উইশ, এই চারটা শব্দ দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স তোমাদের পরীক্ষায় আসে। সেই জায়গা থেকে আমরা এটার দুইটা নিয়ম পড়বো। প্রথম নিয়মটা ছিল হচ্ছে, ইট ইজ হাই টাইম, এটার পরে এই শব্দ বা ফ্রেজের পরে, বা ইট ইজ টাইম বা ফ্যান্সি উইশ এই ধরনের শব্দের পরে যদি সাবজেক্ট আসে, এই যে এখানে দেখো সাবজেক্ট আসে, তো সাবজেক্ট থাকলে আমরা নিয়মটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। যদি ভার্বকে চেঞ্জ করতে বলে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, সাবজেক্ট এসে তারপরে ভার্ব। তো সেই সূত্রে দেখো, ইট ইজ হাই টাইম ডলি টেক আ গুড ডিসিশন, তো ডলি টেকটা হয়ে যাবে টুক, পাস্ট ফর্ম। ওকে। এখন আরেকটা বিষয় এখানে জড়িত, সেটা হচ্ছে যদি এই সাবজেক্ট না থাকে, ডলি, তারপরে আই উই হি সি, যে কোনো সাবজেক্ট এখানে আসতে পারে, সেটা যদি না আসে, তখন আমরা এইটার এই নিয়মে থাকবে না, সেটা চেঞ্জ হয়ে আমাদের নিয়মটা হবে হচ্ছে 2+V1, মানে ডিরেক্ট ভার্ব। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি উইশ, এগুলোর পরে ডিরেক্ট ভার্ব আসলে সেগুলো হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম, এই নিয়মে চলে যাবে। বেশিরভাগ বইয়ে দেখবা এই একটা নিয়ম পড়ায়, এই নিয়মটা কিন্তু উল্লেখ নাই। তো এইরকম আসলে কিন্তু এই নিয়মে করতে হবে, যে ইট ইজ টাইম, এই দেখো এখানে সাবজেক্ট নাই, আই উই কিচ্ছু নাই, তাই না? তো ইট ইজ টাইমের পরেই ভার্ব দিয়ে দিছে, তো এইটা হয়ে যাবে টু গো। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ইট ইজ হাই টাইম টু রিড মোর। ওকে। আরেকটা বিষয় এখানে জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের এই যে এই সব, এই সেন্টেন্সটা খেয়াল করো, আই উইশ, আই, এখানে টু বি অথবা বি ভার্ব যেটা আসে, যে এই ধরনের সেন্টেন্সে, উইশ যুক্ত সব সেন্টেন্সে বা আই উইশ এরকম সেন্টেন্সে যদি বি ভার্ব আসে, সেটাকে চেঞ্জ করতে বলে, তাহলে অবশ্যই তোমাদের ওয়ার বসাইতে হবে। ওয়াজ বসে না, আমরা জানি আয়ের পরে ওয়াজ হয় নাকি, সে এর পরে জি। ওয়াজ হয়, হি এর পরে ওয়াজ হয়, বাট ও এখানে আচ্ছা। যে কোনো সাবজেক্টই আসুক না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। ইন দিস কেস ইউ শুড অলওয়েজ ইউজ ওয়্যার অ্যাজ এ ভার্ব। ঠিক আছে, বি ভার্ব বা টু বি ভার্ব যেটাই আসুক, মানে তার মধ্যে এম ইজ আর ওয়াজ আর সবই তো আছে, কিন্তু চেঞ্জ করতে হবে তোমাকে সবসময় ওয়্যার দিয়ে। এই যে এই কথাটা, এই যে দেখো নেক্সট লাইনে লেখা ছিল, শুধুমাত্র উইশ এর পরে সাবজেক্টের মধ্যে যদি বি অথবা টু বি থাকে তাহলে ওয়্যার হয়। তাহলে সবসময় কি হবে এই সময়? ওয়্যার বসবে। বি ভার্ব থাকলে, এই জাতীয় সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে, তাহলে অবশ্যই আমরা যে কোনো সাবজেক্টের জন্যই ওয়্যার বসাবে। এইটা ক্লিয়ার নাকি সবাই? জি স্যার। জি স্যার। 13-14 দুটো ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে পরেরটাই চলে যাচ্ছে, 15 নম্বরে। খুবই ইম্পর্টেন্ট নিয়ম, 3 স্টার নিয়ম। তোমরা যখন বোর্ড কোশ্চেন আপনি সলিউশন একটু করবো, হালকা একটু জুম করবেন। আরো জুম সামান্য, করতে হবে, বোঝা যাচ্ছে না হালকা সামান্য স্যার। এবার? জি স্যার, এবার ক্লিয়ার জি আছে। স্যার ঠিক আছে। ওকে। দেখো, যেটা বলতেছিলাম, আমাদের বোর্ড কোশ্চেন না, হ্যাঁ বোর্ড কোশ্চেনই বলতেছিলাম, যে যখন সলিউশন করব দেখবা এই যে নিয়মগুলো পড়তেছো, সবগুলো সেন্টেন্সই কোনো না কোনো নিয়মে আছে। কিছু সেন্টেন্স থাকে একটা, কোনো কোনো সময় যদি কঠিন কোশ্চেন করে তাহলে দুইটা, একটাই বেশিরভাগ দেয়, যে এই ব্যাপারটা কোনো নিয়মে পড়ে না। এটা হচ্ছে প্র্যাকটিস, এবং মানে যে যত বেশি যে প্র্যাকটিস করে, হয়তো এই জিনিসটা একবার হয়তো কোনো দিন সামনে আসছিল পড়ে নিছে, কোনো নিয়মে আসলে ফেলা যায় না, এই জাতীয় কিছু সেন্টেন্স আসে যেটা অর্থের উপর ভিত্তি করে হয়। তো সেগুলো আমরা দেখবো, অর্থের উপর ভিত্তি করে যখন কারেকশন আসে, সেই জিনিসগুলো কোনো নিয়মে ফেলা যায় না বলে সেগুলো প্র্যাকটিস করে করে আয়ত্ত আনতে হয়। এরকম একটা, বেশি হলে দুইটা অনেক সময় দেয়। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত নিয়মের মধ্যে যতটুকু পারা যায়, হ্যাঁ। কেউ যদি ইচ্ছা করে যে না, আমি সবগুলো নিয়মের মধ্যেই পাবো বা পেতে চাই, কারণ 7টা থাকে, 5টা দিতে হবে, তো একটা যদি ওইরকম আসে এক্সেপশনাল, তো আরো 6টা তো আছে, তুমি তো সেখান থেকে কোনো না কোনো 5টা পারবে, নিয়ম থেকেই পারবে। তো আলটিমেটলি বলা চলে নিয়মের বাইরে কিছু নাই, তো নিয়ম ভালো করে জানতে হবে সবগুলো। এবং শুধুমাত্র এই পরীক্ষার জন্য না, এই এই জিনিসগুলো তোমাদের বিভিন্ন জায়গায় ইংলিশের ক্ষেত্রে কাজে দেয়।
আচ্ছা, তো নাম্বার 15 দেখো কি বলছে, খুব ইম্পর্টেন্ট নিয়ম বললাম এটা কেন, দেখো অ্যাজ দো আর অ্যাজ ইফ। অ্যাজ দো অ্যাজ ইফ এই দুটো শব্দ খুবই পপুলার, এই ধরনের শব্দ দিয়ে যে সেন্টেন্স গুলো তৈরি হয় সেগুলো তোমাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। আচ্ছা, এই দুটো শব্দের অর্থ হচ্ছে যেন, ঠিক আছে। দো বা ইফ যেটাই হোক, অ্যাজ দো অ্যাজ ইফ এটার মানে হচ্ছে যেন, বাংলা অর্থ এরকম দাঁড়ায় কোশ্চেনের সেন্টেন্স। দেখো এখানে কন্ডিশন আছে দুইটা, অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যে দুইটা কন্ডিশন আমরা পেয়ে থাকি যে ধরনের সেন্টেন্স আমাদের পরীক্ষায় আসে। তো এ আর বি দুইটা কন্ডিশন আমরা দেখবো কি কি। কন্ডিশন হচ্ছে অ্যাজ দো অ্যাজ ইফ অবশ্যই দেখা যাচ্ছে বাক্যের মাঝখানে বেশি থাকে। যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে প্রথমে এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। অথবা যদি বি ভার্ব থাকে তাহলে অলওয়েজ ওয়্যার। একটু আগে যে দেখলাম না, উইশ যুক্ত বাক্যে সবসময় ওয়্যার, এখানেও সবসময় ওয়্যার বসে। এই জন্য দেখো প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অ্যাজ দো অ্যাজ ইফ এর পরেরটা হয়ে যাবে ভি টু মানে পাস্ট ইনডিফিনিট, আর বি ভার্ব থাকলে ওয়্যার। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেই অনুযায়ী দেখো একটা সেন্টেন্স, সীমা স্পিক্স অ্যাজ দো শি নো অল। তাহলে প্রথমটা দেখো, এই যে অ্যাজ দো বাক্যের মাঝখানে বসছে, তাই না? তাহলে সীমা স্পিক্স কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো সীমা স্পিক্স মানে হচ্ছে সীমা কথা বলে, অ্যাজ দো যেন, শি নো অল মানে সে সবকিছু জানে। এই যে যেন কথাটার মানে যে সে এমন ভাবে কথা বলে যেন সবকিছু জানে বা জানতো। তাহলে পরেরটা কোন টেন্সে হবে বলছি আমরা? পাস্ট ইনডিফিনিট। তাহলে নো হয়ে যাবে নিউ। দেখো বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। আবার যদি বি ভার্ব থাকতো, দেখো সোহাগ টক্স, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর। হি এর পরে বেসিক্যালি কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ হবে না, অলওয়েজ বি ভার্ব থাকলে এসব সেন্টেন্সে ওয়ার হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে 2 নম্বর কন্ডিশনে যেটা আসে দেখো, যদি প্রথমটাই পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। অনেকটা রিলেট করা যায় সিন্স যুক্ত বাক্যে, মনে আছে একটু আগেই যে আমরা পড়ছিলাম 7 নম্বর নিয়মে, যে সিন্স জি যুক্ত স্যার। বাক্যে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, প্রথমটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। তাইলে আমরা এখানে কিন্তু জিনিসটাকে একসাথে রিলেট করে ফেলতে পারি যে অ্যাজ দো অ্যাজ ইফ এবং সিন্স যুক্ত বাক্যে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট আবার পারফেক্ট। সিন্সের ক্ষেত্রে কিন্তু বি ভার্ব থাকলে ওয়ার হবে না, এটা মনে রাখতে হবে। এখানে তোমার অ্যাজ দো অ্যাজ ইফ থাকলে পরবর্তীতে বি ভার্ব থাকলে অবশ্যই ওয়ার হবে, এটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? সিন্সের ক্ষেত্রে কিন্তু আবার ওইটা ছিল না, ওইটা একটু এক্সেপশনাল, ওইটাও মাথায় যেন থাকে। তাহলে দেখো লুবনা স্পোক, প্রথমটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তো শি নো অল মানে শি হ্যাড নোন অল। এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এবং কোনটা আসে সেটা বুঝে তোমাকে কারেকশন করতে হবে। ক্লিয়ার? এখন সবকিছুর ক্ষেত্রেই দুইটা কন্ডিশনই তোমাকে জানা রাখতে হবে। যেমন এখানে এইটা দিয়ে আমি বুঝাইছি, এখানে কিন্তু এইটা কারেক্ট দিয়ে এইখানেও কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ভার্ব কারেকশন দিতে পারতো। তো যে পাশেই দিক না কেন, আমরা যেহেতু পুরাটাই জানি, বেসিকটা যেটা যেভাবে আসুক পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? পারা যাবে? জি স্যার। আচ্ছা, পরবর্তী নিয়মে চলে যাচ্ছে 16 নম্বরে। এখানে কিছু ভার্ব যেগুলো অক্সিলারি ভার্ব বা অনেক সময় মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এগুলো আর এখানে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব হিসেবে থাকে না। এখানে বাক্যের মধ্যে খেয়াল রাখতে হবে যে এই ধরনের শব্দগুলো ভার্ব হিসাবে আছে কিনা এবং তারপরে আরেকটা ভার্ব দিছে কিনা। আমরা দুইটা ভার্ব যুক্ত বাক্য দেখছি উপরে, তাই না? যে পরেরটার সাথে একসময় আইএনজি যোগ হয়, আর একটা সময় 2+V1 হয়, এটা আমরা দেখছি, একটা নিয়মে দেখছি। সেটা কত নম্বরে ছিল দেখো, এই যে এটা, তাই না? দুটি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যদি উদ্দেশ্য না বোঝায় এবং উদ্দেশ্য বোঝালে 2+V1, 10 নম্বরে এই নিয়মটা দেখছি। এইখানেও দুইটা ভার্ব থাকবে একটা সেন্টেন্সে, তোমাকে একটা ভার্ব কারেক্ট করতে বলবে, বেসিক্যালি পরের ভার্বটাই কারেক্ট করতে বলে। বাট এইখানে নিয়মটা একটু ভিন্ন। কেন ভিন্ন বা কিভাবে ভিন্ন সেটা হচ্ছে, স্পেসিফিক এই ভার্ব গুলো যদি আগে থাকে, দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট বা গট, আর একটা হচ্ছে ওয়ান্ট।
আগের ভার্বটা যদি এই ভার্ব গুলো হয় তখন ওই নিয়ম আর খাটে না। ঠিক আছে, ওই যে উপরে যে নিয়মটা দেখছি সেই নিয়মে না হয়ে এখানে থাকবে হচ্ছে অন্য নিয়ম, সেটা হচ্ছে পরের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপলে V3 ফর্মে। এবং আরেকটা মুখ্য বিষয় এখানে যে এইটার পরে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। আর হ্যাঁ আচ্ছা। এই ভার্বগুলোর পরে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। দেখো এখানে প্রথম ভার্বটা কি আছে, রুম্পা গট, তাহলে এই যে গট ভার্বটা আসছে। দ্বিতীয় কথা হলো এরপরে একটা অবজেক্ট আছে, হার হেয়ার মানে তার চুল, অবজেক্ট আছে না? জি স্যার। আছে। তারপরে আরেকটা ভার্ব দিছে তোমাকে চেঞ্জ করার জন্য, তো ড্রেস। তো রুম্পা গট হার হেয়ার, এই সময় তাহলে আমরা নিয়ম শিখছি কি ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তো ড্রেসড। ওকে, রূপা গট দ্য ওয়ার্ক, ডু থাকলে হয়ে যাচ্ছে ডান। ক্লিয়ার? এবং এখানে অবজেক্ট থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই ধরনের সেন্টেন্সের প্যাটার্নটা এরকম, অলওয়েজ এই ধরনের প্যাটার্নেই সেন্টেন্স গুলো আসবে। জানা থাকলে আমরা ইনশাল্লাহ কারেকশন করতে পারবো। তাহলে কি শিখলাম এখানে, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর হচ্ছে ওয়ান্ট। এখানে ওয়ান্ট এটাও ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক বাক্য তোমাদের আসে। তো এটার পরে একটা অবজেক্ট থাকলো, তারপরে একটা ভার্ব দিয়ে তোমাকে চেঞ্জ করতে বললে পরের ভার্বটা অবশ্যই V3 হবে। মনে থাকবে এটা? না জি বুঝলে স্যার। কোশ্চেন করতে হবে, বারবার বলে দেবো, কোনো সমস্যা নেই। বাট না বুঝে থাকা যাবে না, হ্যাঁ। অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করি আমরা, অবশ্যই চেষ্টা করব কারো গ্যাপ যেন না থাকে, এটা এনশিওর করার। নাম্বার 17-এ চলে যাচ্ছি তাহলে। দেখো, হোয়াইল যুক্ত বাক্য সবগুলোই মানে কি বলবো, আমি ওই যে বললাম না, এমনিতেই রুলস কমাই দিছি, এমনিতেই রুলস কমাই দিছি। তো যে কটা আছে সবগুলো ইম্পর্টেন্ট, এবং তোমরা বোর্ড কোশ্চেন চাইলেই এখনই ফলো করতে পারো বের করে, যে দেখবা এই জিনিসগুলো দিয়ে যে আমি পড়াচ্ছি এটার থেকেই এই 17টা নিয়ম থেকেই 2টা বা 3টা প্রত্যেক বোর্ডে দেখবে পেয়ে গেছে। তো এগুলো সবগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, হোয়াইল যুক্ত বাক্য কি অবস্থা। হোয়াইল মানে হচ্ছে কি বলতো, যখন, তাই না? হোয়াইলের বাংলা অর্থ হচ্ছে যখন, এরকম যখন। বোঝায়। তো হোয়াইল যুক্ত বাক্যে 2টা কন্ডিশন আমরা দেখে থাকি, তোমাদের পরীক্ষায় আসে। সে 2টা কন্ডিশন কি কি খেয়াল রাখতে হবে, একটা পড়ে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, একটা পড়লে কিন্তু ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ইংলিশ কি বলতো, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, তাই না? এই অল্প জি স্যার। বিদ্যা ভয়ঙ্করী এই ফাঁদে পড়ে যাবে। সবকিছুই ক্লিয়ারলি জানতে হবে, প্রত্যেকটা কন্ডিশন ভালোভাবে জানতে হবে, কারণ যেটাতেই 2টা প্যাটার্ন আছে সেটা হয় কি ঘুরায় ফিরে দেয়, একবার এটা দেয় একবার ওইটা দেয়। তো তুমি যদি 2টা না জানো তো একটা জানলে ওই নিয়মে লিখে আসবে, ভুল করে দেবে। হোয়াইল এর পরে সাবজেক্ট যদি না থাকে একটা নিয়ম, আর সাবজেক্ট যদি থাকে তাহলে আরেকটা নিয়ম। এই যে সাবজেক্ট থাকা না থাকার বিষয়গুলো কিন্তু অনেক এগুলোর সাথে জড়িত আছে, মাথায় একসাথে পড়তে গেলে ক্যাচ করবে না, যার কারণে অল্প অল্প করে শিখতে হবে। তাহলে যেটা নিয়ম দেখো, হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে ডিরেক্ট ভার্ব থাকে, তাহলে অবশ্যই আমরা এর সাথে আইএনজি যোগ করে দিব। ওকে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ভার্ব এর আগে একটা অক্সিলারি ভার্ব আনবা, ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দ্যাট মিন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইল যুক্ত বাক্যটা তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে, এবং পরবর্তীতে তো অবশ্যই পাস্ট ইনডিফিনিটে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। তো এটা এটা নিয়ে আমাদের টেনশন না, টেনশন হচ্ছে প্রথমটা কিভাবে চেঞ্জ করে। আবার অনেক সময় চালাকি করে যেটা করে, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং টু দ্য ফিল্ড, এই যে সি ভার্বকেই চেঞ্জ করতে বলে, এখানে সি ভার্ব দিয়ে দিল, তো তোমাকে পাস্টে রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে পরবর্তী সেন্টেন্সটা অলওয়েজ পাস্ট ইনডিফিনিটে হয়। এইটা একটা চিপা জায়গা, বুঝছো, অনেকে এটা নিয়ে কিন্তু মাথা ব্যথা রাখে না। হ্যাঁ, কারণ রাখার কথাও না, হোয়াইল দিয়ে বাক্য আসলে হোয়াইলের পরে কি হয় না হয় এটা নিয়ে সবার মাথা ব্যথা, এভাবেই পড়ে। কিন্তু পরেরটা কোন টেন্সে থাকে এটা হয়তো অনেকে ওইভাবে খেয়াল করেন, কিন্তু এখান থেকেও কোশ্চেন দেয় অনেক সময়, যে প্রথমে যাই তাই ঠিক করেই লিখে পরেরটাকে চেঞ্জ করতে বলে। এখন পরেরটার নিয়ম তো আর তুমি শেখো না। হ্যাঁ, এখন এটা অনেকে করে কি, যে যেহেতু হোয়াইল থাকলে আইএনজি, এটাও আইএনজি যোগ করে আসে। হ্যাঁ, যে এটা তো এভাবেই পড়ছিলাম, কিন্তু পরের নিয়মটা যে এটা পাস্ট ইনডিফিনিটে থাকে এটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে হোয়াইল যুক্ত বাক্যে প্রথম কথা হচ্ছে যদি সাবজেক্ট না থাকে ডিরেক্ট ভার্ব থাকে হোয়াইলের পরে, তাহলে ওটার সাথে আইএনজি যোগ হয়। তাহলে কি, হোয়াইল ওয়াকিং অন দ্য রোড আই স এ ডেড কাউ, এবং পরেরটা দেখো পাস্ট ইনডিফিনিটে।
আবার যদি বলি হোয়াইল এর পরে একটা সাবজেক্ট, এই যে হোয়াইল এর পরে আই একটা সাবজেক্ট দিছে না, জি স্যার। এটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর নিয়মে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, সরি গো আছে তো, আই ওয়াজ গোয়িং টু দ্য ফিল্ড আই স এ ডেড বডি। এটা এটা সবাই বুঝছে? জি স্যার। ওকে, নাম্বার 18-এ যাচ্ছি তাহলে, যদি কারো কনফিউশন না থাকে। অনেকগুলো শব্দ এখানে লিখছি, সবগুলো শব্দই খুবই ইম্পর্ট্যান্ট এবং আসতেই পারে। হ্যাঁ, এখন মনে রাখতে হবে একটু কষ্ট করে, যে দেখো এগুলো হচ্ছে ফ্রেজ। হ্যাঁ, এক একটা ফ্রেজ। এটা উইথ এ ভিউ টু মানে জন্য, ডিউ টু মানেও জন্য, ওয়েং টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, প্রেফার টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমেট টু, হ্যাঁ, কন্ট্রি লোড, মাইন্ড পাস্ট, মানে যত হয় দুনিয়ায়, আল্লাহর দুনিয়ায় যে ধরনের ঝামেলা আছে এগুলো নিয়ে, হ্যাঁ আমি সবগুলো দেওয়ার চেষ্টা করছি। উড ইউ মাইন্ড? আচ্ছা, একটু মাইক গুলো অফ থাকবে, আননেসেসারি কথা যেন না আসে, হ্যাঁ? যারা কথা বলবা অনলি দ্যাট টাইম মাইক অন করে কথা বলে আবার অফ করে দিবা। ওকে, দেখো এখানে কিছু কিছু আছে বেশি ইম্পর্টেন্ট যেগুলো মনে। তামান্না আক্তার, এনি প্রবলেম তোমার ক্লাসে? বারবার মাইক অন হয়ে যাচ্ছে, আমি অফ করে দিচ্ছি তারপরেও। তুমি তো কোনো কথা বলছো না, আন্দাজি মাইক কেন অন করে রাখছো? আমার পাশ থেকে অন্যজন কথা বলে। উইথ এ ভিউ টু, ডিউ টু, ওয়িং টু, লুক ফরওয়ার্ড টু, বি মানে বি ভার্ব থাকবে একটা, তারপর ইউজ টু, প্রেফার টু, ডেভোটেড টু, অ্যাডিক্টেড টু। আচ্ছা, তারপরে আছে হচ্ছে তোমার এখানে উড ইউ মাইন্ড। এই যে এখানে অ্যাকাস্টমেট টু আর কন্ট্রি লোড, মাইন্ড পাস্ট, এইগুলো একটু লেস ইম্পর্টেন্ট, বাট বাকি সবগুলোই অনেকটাই ইম্পর্টেন্ট। তোমাদের কোনো না কোনো বোর্ডে দেখবে এগুলোর একটা না একটা থেকে আসছে। তো মানে সবগুলো থেকেই কোনো না কোনো সালে আসছে, এই কয়েকটা যে কয়েকটা দাগাই দিলাম। তো এগুলো মনে রাখতে হবে, যে কোনোটা থেকেই চলে আসতে পারে। তো এগুলো থাকলে নিয়মটা কি? এগুলো থাকলে নিয়ম হচ্ছে এর পরের ভার্বটার সাথে চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দিতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, দেখো রাসেল ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু পুরো ফেসটা চলে আসছে, তারপর একটা ভার্ব দিচ্ছে উইথ এ ভিউ টু রিডিং বুকস। ক্লিয়ার? নর্মাল সেন্সে এখানে একটা একটা চিপা সমস্যা আছে, যেটা অনেকের মাথায় ক্যাচ করে না অনেক সময়, যে আমরা বেসিক্যালি যেটা শিখে থাকি টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়া মানে অনেকটাই জরুরি। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা অনেক জায়গায় নিয়ম আছে। বা টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা আহ একটা চিরচারিত নিয়ম, যে এটা কিছু না জানলে বা না বুঝলে তখন টু থাকলেই অনেকে ভার্বের বেস ফর্ম বসায় দেয়। অনেক সময় হয়েও যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে টু এর পরে ভার্বের বেস ফর্মটাই বেশি বসে। টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় না। হ্যাঁ, এই কথাগুলো সবার মাথায় অনেক সময় গেঁথে যায়। এখন এইখানে যে টু আছে, এই টুটা কিন্তু খালি টু না, এটা হচ্ছে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, পুরাটা একটা ফ্রেজ। দ্যাট মিনস একটা ওয়ার্ডের মতো কাজ করে। আমার কথা বুঝতে পারছো? তো এটাকে খালি টু হিসাবে চিন্তা করলে কিন্তু ভুল করবা, যে টু এর পরে আবার ভার্বের সাথে আইএনজি, এটা একটু কেমন যেন মনে হচ্ছে। কিন্তু এটা শুধু টু না, এই পুরা ফ্রেজটা একটা ওয়ার্ডের মতো কাজ করে। উইথ এ ভিউ টু মানে জন্য। তাহলে রাসেল লাইব্রেরিতে গিয়েছিল উইথ এ ভিউ টু রিডিং বুকস, বই পড়ার জন্য। বুঝতে পারছি? এরকম যদি আসে যে আই ওয়াজ ইউজ টু, হ্যাঁ, তারপর হচ্ছে গো দেয়ার, তাইলে বি, এই যে একটা ভার্ব আসছে বি ভার্ব, তারপরে ইউজ টু, তারপরে গো আসছে। তাহলে বি ইউজ টু থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই ইউজ টু নিয়ে খুব খুব মনে হচ্ছে সেন্সিটিভ একটা সমস্যা আছে। সেটা হচ্ছে একটা যেটা বললাম বি ইউজ টু, আর একটা হচ্ছে শুধু ইউজ টু। দুইটার মধ্যে হিউজ পার্থক্য আছে, হ্যাঁ, হিউজ ডিফারেন্স আছে। এই যে বি ভার্ব থাকার পরে যদি ইউজ টু থাকে, তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়। আর যদি শুধু ইউজ টু থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম হয়। যেমন এখানে যদি আই ইউজ টু থাকতো, আই ইউজ টু থাকতো, তাইলে কিন্তু গোয়িং হইতো না, অনলি গো হইতো। নিয়মটা পরে আসবে, আমি জাস্ট এখানে আবার একটু বলে দিলাম, মানে এখানে ওইটার সাথে মিলায় পড়াই দিলাম যাতে মনে থাকে। জিনিসটা কি বুঝছি? জি স্যার। দেখো এখানে আই এর পরে ওয়াজ ইউজ টু ছিল, মানে বি ভার্ব থেকে তারপরে ইউজ টু হয়েছিল, এই জন্য পরের ভার্বটার সাথে আইএনজি যোগ করছি গোয়িং দেয়ার, এটা কারেক্ট। বাট যদি এই ওয়াজ না থেকে ডিরেক্ট আই এর পরে ইউজ টু থাকতো, তাহলে আই ইউজ টু গো দেয়ার, এখানে গোই থেকে যেত। ওকে, পরে আসবে, আবার আবার পড়াবো, সমস্যা নেই।
তারপরে ফারজানা প্রিফার্স রিডিং টু রাইটিং। তাহলে প্রিফার্স টু, এই প্রিফার টু এ থাকলে আমরা শিখছিলাম এই যে প্রেফার টু থাকলেও এরপরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ হয়। এখানে দুইটা আসছে, রিডিং এও আইএনজি, রাইটেও আইএনজি। এই প্রেফার যুক্ত বাক্যে আগে পরে যেটাই আসুক না কেন, হ্যাঁ, আগেরটাও আইএনজি যোগ হয়, পরেরটাও আইএনজি যোগ হবে, খেয়াল রাখতে হবে। এই নিয়মটা সবাই বুঝছে কিনা, খুবই ইম্পর্টেন্ট নিয়ম। কেউ না জি স্যার বুঝে বুঝছি। থাকলে কোশ্চেন করতে হবে। কোনটা সবাই স্যার বুঝে বলুন? দেখি, সবাই বুঝে দেখি, ধরি তো দুই চার জনের কি অবস্থা। এই স্যার। বুঝি না, সবাই বুঝছি তো? কারো সমস্যা থাকলে বলো। জি স্যার স্যার বুঝছি। ওকে, স্যার 18 নম্বর রুলটা একটু স্যার আবার বুঝছি বুঝছি। ই করে দিতেন। কি করে দিব বুঝিনি। 18 নম্বর রুলটা যদি আবার একটু বুঝাই স্যার দিতেন একটু তাহলে ভালো ধরেন হতো। দেখি, ধরেন দেখি। 18তেই তো আছি আমি। হ্যাঁ, এইটা তো একবার বুঝাই দিছেন, আবার একটু বুঝাই দিবেন সেটা বলছি। হ্যাঁ আচ্ছা, সেটাই বললাম। আচ্ছা, তো যেখানে বললাম যে এই শব্দগুলো যদি থাকে, হ্যাঁ, উইথ এ ভিউ টু, ডিউ টু, ওয়িং টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো এক একটা ফ্রেজ, হ্যাঁ, কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ হয়। হ্যাঁ, তো এই হ্যাঁ ফ্রেজ স্যার। গুলো বাক্যে থাকলে তোমাকে এর পরবর্তী ভার্বটা চেঞ্জ করতে বললে তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করবে। আইনটা করতে হবে। এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এখন এখানে ইউজ টু নিয়ে একটু বাড়তি ইনফরমেশন দিছি, সেটা তুমি এখন বোঝার চেষ্টা করো না, তাহলে আবার বিব্রত হয়ে যাবে। আমি আবার ইউজ টু নিয়ে যখন পড়াবো, নেক্সট একটা নিয়ম আছে, ওইখানে ইউজ টু দুইটা ফ্যাক্টর আমি বলে দিব। হ্যাঁ, এখানে ওকে। আহ এইটুক বুঝো যে এই শব্দগুলো থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো, আইনটা এইটুক যোগ বুঝলেই করবো। হবে এখানে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখো এই যে উইথ এ ভিউ টু ছিল, তারপর রিড ভার্ব ছিল, রিডিং অ্যান্সার। ঠিক আছে, ইউজ টু, বি ইউজ টু মানে ওয়াজ ইউজ টু, এখানে গো ভার্ব ছিল গোয়িং। এই আর কি। প্রেফারের জন্য যেটা বললাম, প্রেফারের পরে দেখো টু এর পরে রাইটিং আসবে। আবার প্রেফারের জন্য এক্সট্রা আরেকটা ইনফরমেশন দিলাম, প্রেফার যুক্ত বাক্যে দুইটা ভার্ব থাকে বেসিক্যালি। হ্যাঁ, যে সে প্রেফার মানে পছন্দ করা, প্রেফার মানে হচ্ছে পছন্দ করা, আহ দুইটার মধ্যে একটা এরকম। যেমন সে কি লিখছে এখানে, প্রেফার্স রিডিং টু রাইটিং, সে লেখার চেয়ে পড়াকে বেশি পছন্দ করে। তাহলে দুইটা ভার্ব, একটা লেখা আর একটা পড়া। তো দুইটা ভার্ব থাকে প্রেফার যুক্ত বাক্যে, তো এই ক্ষেত্রে দুইটা ভার্বই আইএনজি যোগ হয়। এটা আমি জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি। কারণ কি, যদি এখানে রাইটিং দিল, টু রাইটিং এটা দিয়ে দিল, প্রথমটাকে যদি চেঞ্জ করতে বলে যেন সেটাও পারো, যে দুইটা ভার্বই এখানে আইএনজি যোগ করে করতে হয়। প্রেফার যুক্ত বাক্যে বেসিক্যালি দুইটা ভার্বই থাকবে। তো দুইটা ভার্ব থাকলে যে যেটাই চেঞ্জ করতে বলুক না কেন, অবশ্যই দুইটার সাথে আইএনজি হবে। এই আর কি। নাম্বার 19-এ খুবই ইন্টারেস্টিং দুইটা ওয়ার্ড আছে, এবং এই দুইটা ওয়ার্ড নিয়ে একটা নিয়ম হয়ে গেছে, বুঝতে পারছো? সেটা হচ্ছে ক্যান নট হেল্প, অথবা পাস্ট ফর্মে যদি আসে কুড নট হেল্প। হ্যাঁ, ক্যান এর জাস্ট পাস্ট ফর্মে কিন্তু কুড, তাই না? তাহলে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প যদি বাক্যে আসে এই দুইটা ফ্রেজ, তাহলে এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা একটা নিয়ম গেল। আবার এই হেল্পের জায়গায় যদি এই যে ক্যান নট বাট আর কুড নট বাট থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বসে। এখন এইখানে তোমাকে যদি আমি বলি যে এটা কেন হইলো এরকম, এটার ব্যাখ্যা কিন্তু নাই। হ্যাঁ, যে ক্যান নট হেল্প থাকলে কেন আইএনজি, আর ক্যান নট বাট থাকলে কেন ভার্বের বেস ফর্ম, এটার স্পেসিফিক কোনো লজিক নাই। একটা লজিকই আছে, এটা বা এই নিয়মটা এই কারণেই আসছে অর্থগত দিক থেকে, বুঝতে পারছো? অর্থগত দিক থেকে বা ব্যবহারগত দিক থেকে এই দুইটা জিনিস জাস্ট এরকমই। এখানে তুমি লজিক খুঁজতে গেলে ইংলিশের কোনো তেমন লজিক পাইবা না। যে দেখো এই দুইটা সেন্টেন্স খেয়াল করো, যে হি কুড নট হেল্প লাফ আর শি ক্যান নট বাট লাফ, দুইটাকে চেঞ্জ করতে বলছে, একটাকে বলছি লাফিং আর একটাকে ভার্বের বেস ফর্ম লাফই রাখতেছি। দুইটা সেন্টেন্স একটু একবার পড়ে শুনে দেখো, হি কুড নট হেল্প লাফিং, শি ক্যান নট বাট লাফ। কেন আমি শি ক্যান নট বাট লাফিং দিলেও তো খুব বেশি অমানবিক বা কি বলবো, অসামঞ্জস্যপূর্ণ লাগতেছে না, তাই না? আবার হি ক্যান নট হেল্প লাফ এটা বললেও তো সেরকম কোনো অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। তো এখানে নিয়ম আছে বলে নিয়ম জানতে হবে, ঠিক আছে? এখানে ওই লজিক খুঁজতে গেলে জিনিসটাকে হারায় ফেলবা, যে না কেন হইলো, কি হইলো না হইলো, এখানে এই লজিকটা খাটে না। অর্থগত দিক থেকে আসলে বলে আমরা এরকম, যে সে না হেসে পারলো না, একটা হচ্ছে সে না হেসে পারলো না, আর একটা হচ্ছে সে না হেসে পারছে না। তাহলে দুইটা টেন্সগত ভিন্নতা আছে, বুঝতে পারছো? এই জন্য লাফিং যেটা আমরা বলি সেটা হচ্ছে পারছেন, পারছে না বা পারতেছে না, কন্টিনিউয়াস এর ভাইবে বলি, এই জন্য তার সাথে আইএনজি যোগ করি। আর আরেকটা হচ্ছে পারলো না, মানে হচ্ছে
এখন পারলো না বা তখন পারলো না, কখন সেটা আমরা টাইম বোঝাচ্ছি না, এই জন্য এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে জেনারেল ভাবে রাখি, যে শি ক্যান নট বাট লাভ, সে না হেসে পারলো না বা পারে না। আর আরেকটা হচ্ছে সে না হেসে পারছে না, মানে এখনকার সিচুয়েশনে বলার চেষ্টা করতেছে, তো শি কুড নট বা হি কুড নট হেল্প লাফিং। বুঝতে পারছো? তো হেল্প থাকলে, সহজ কথা হচ্ছে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি, আর ক্যান নট বাট বা কুড নট বাট থাকলে ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে এখানে মনে রাখতে হবে সহজ করে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, নাম্বার 20-তে চলে যাচ্ছি। এইখানে দেখো এই যে ইউজ টুটা আবার আসবে, এখানে আরো কিছু অ্যাডিশনাল শব্দ রয়েছে বলে ইউজ টুটা আমি এখানে অ্যাড করছি, ওখানে না বলে। যে টু, তারপর হচ্ছে ইন ওয়ার্ডার টু আর ইউজ টু, এগুলো যদি থাকে, মানে টু তো থাকলে আমরা ভার্বের বেস ফর্ম হয়, এটা মোটামুটি সবাই শিওর, বা এখানে অন্য কোনো কিছু খাটে না, টু থাকলে ভার্বের বেস ফর্মটাই হয় সবসময়। আবার ইন অর্ডার টু থাকলেও হয়, আবার ইউজ টু থাকলেও হয়। বাট ওই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, এগুলো ইউজ, বি ইউজ টু, একটু আগে যেগুলো পড়লাম, এগুলো থাকলে কিন্তু ভার্বের বেস ফর্ম হয় না। প্রেফার টু, ডেভোটেড টু, এগুলো থাকলে হয় না। হয় কখন? যদি শুধু টু থাকে, অথবা ইন অর্ডার টু থাকে, অথবা ইউজ টু থাকে, তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন রাজা ডিসাইডেড টু গো টু কলেজ, ঠিক আছে, ডিসাইডেড তারপরে জাস্ট টু আসছে। নুরুল ওয়ান্টস আ পেন ইন অর্ডার টু, ইন অর্ডার টু থাকলে ভার্বের বেস ফর্ম রাইট রাইটই থাকবে। আর একটা যেটা ওই যে ইউজ টুর কথা বললাম, স্যার এখানে একটা দুইটা কথা বল, শুনতেছি। স্যার আমি হচ্ছে লেকচার বইতে পড়ছিলাম যে ডিসাইড টু থাকলে ভাবের সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, তোমার কথা শুনতেছি, বলো কোন বইয়ে পড়ছো? স্যার লেকচার বইতে। বই সামনে আছে? জি স্যার আছে। বই খোলো। ওকে স্যার। ওই নিয়মটা আবার পড়ে শোনো। স্যার একটু। হ্যাঁ, তুমি বের করো, আমরা এখানে শেষ করি বিষয়টাকে। হ্যাঁ দেখো, এখানে ইউজ টু নিয়ে যেটা বলতেছিলাম, আমি দুটো সেন্টেন্স এখানে লিখছি, যে আই ইউজ টু, তারপরে গো ভার্ব দিছি চেঞ্জ করার জন্য দেয়ার, আর আরেকটা ছিল আই ওয়াজ ইউজ টু, তারপরে গো দেয়ার। দুটা সেন্টেন্সের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে ইউজ টুর আগে এখানে একটা বি ভার্ব যুক্ত হয়েছে, আর এখানে কোনো বি ভার্ব নাই। তো কন্ডিশন হচ্ছে যদি শুধুমাত্র ইউজ টু থাকে, এর আগে কোনো বি ভার্ব না থাকে, তাহলে এটা ভার্বের বেস ফর্ম হবে, দ্যাট মিনস গো, গোই থেকে যাবে। আর যদি ইউজ টুর আগে একটা বি ভার্ব বসে, এম ইজ আর ওয়াজ ওয়ার যেটাই বসুক না কেন সেটা থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে আই ওয়াজ ইউজ টু গোয়িং দেয়ার। ক্লিয়ার ইউজ টুর ফ্যাক্টর সবার কাছে? জি স্যার। ওকে, স্যার এবার এখানে কে ইউজ টু বলতেছিল? কি অভ্যাসগত বুঝাইছে? হ্যাঁ, কি বলতেছে শুনি। স্যার এখানে কি ইউজ টু অভ্যাসগত বুঝাইলে মানে বেস ফর্ম হবে? হ্যাঁ, তুমি যেটা পড়ছো সেটাও ঠিক, কিন্তু ওইটা অর্থ করতে হবে, অর্থ না বুঝলে কিন্তু ভেজালে পড়ে যাবে, যে এটা অভ্যাস বুঝাচ্ছে না কি বুঝাচ্ছে। তো অর্থ না বুঝলে তখন প্রবলেমে পড়ে যাবে। স্যার অভ্যাস না ঠিক আছে? বুঝালে যে হবে না এমন কোনো জিনিস এমনটা আছে? খুব বেশি এটার জন্য যুক্তিযুক্ত না। যেমন আই ওয়াজ ইউজ টু গো দেয়ার, আমি সেখানে যাইতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু গোয়িং দেয়ার, আমি সেখানে যেতে অভ্যস্ত ছিলাম। তো এটাও কাইন্ড অফ অতীতের কোনো অভ্যাস বোঝায়, বুঝতে পারছো তো? ওই লজিকটা এখানে খুব একটা কার্যকরী না বলে আমি ওইভাবে এখানে রাখি নাই, আমি আমার মতো করে পড়াইছি যেটা এক্সাক্ট। বুঝতে পারছো? জি স্যার। অভ্যাসগত না হলেও স্যার ভার্বের ওয়ান মানে বেস ফর্ম হবে। বুঝাই অ্যাকচুয়ালি অভ্যাসগতই, ঠিক আছে, ইউজ টু কথাটার অর্থই অভ্যাস। ইউজ টু জি মানে হচ্ছে অভ্যস্ত ছিলাম এরকম, ইউজ টু মানেই এটা। বুঝতে পারছো? জি স্যার। তো এটা অভ্যাসই বুঝাবে আসলে। হ্যাঁ, কিন্তু ওই যে পরের সেন্টেন্সটা দেখো, এটাও তো একটা অভ্যাসই বোঝাচ্ছে, তো এটার সাথে কেন আইএনজি হইলো? তো নিয়ম তো আর না। বুঝতে পারছো? জি অর্থটা স্যার। জাস্ট একটু ডিফারেন্ট থাকে। যে আই ওয়াজ ইউজ টু গোয়িং দেয়ার মানে আমি সেখানে যেতে অভ্যস্ত ছিলাম বা যেতাম, আর এখানে আই ইউজ টু গো দেয়ার মানে আমি সেখানে প্রায় যাই বা আমি সেখানে যাই, এটা অভ্যাসও বোঝায়, আর এখানে অতীতের একটা অভ্যাসও বোঝাচ্ছে। তো ঘুরে ফিরে একই কথা।
লাস্ট মিনিট আমাদের ক্লাসে তুমি নিয়মটা বলো, পড়ে শোনাও আমাদের। লেকচার বইয়ের নিয়মটা পড়ে শোনাও। তুমি ওখানে ভুল দেখছো, ডিসাইডেড নাই, ওখানে ডেভোটেড বা অন্য কিছু আছে, দেখো, খেয়াল করে দেখো। হ্যাঁ, জি স্যার, আমার ভুল হয়েছে। এই তো, ঠিক আছে। তাহলে 20 পর্যন্ত পড়লাম। কালকে আমরা ক্লাস দিতে পারি যদি দেব, না হলে নেক্সট উইক থেকে আমরা 3টা ক্লাসের ওই প্ল্যানিং এ যাব। সেটা কোন দিন হয়, সোম মঙ্গল, এটা আমি জানাই দিব। যদি কালকে নেই তো কালকেও জানাই দিব, সমস্যা নেই। তো তোমরা 20টা নিয়ম পড়ে ফেলবা বাই দিস টাইম, নেক্সট ক্লাসের আগে অবশ্যই, ঠিক আছে? প্র্যাকটিসও করবা। আমাদের যে সেন্টেন্স গুলো এখানে দেওয়া আছে সেগুলো ক্লাস বোর্ড কোশ্চেন থেকে একটু টুকানো শুরু করলা, যে কয়টা পারি দেখি একটু। বুঝতে পারছো? জি স্যার। এভাবে প্র্যাকটিসে স্যার থাকো, আমাদের ইনশাল্লাহ নেক্সট রেকর্ডেড ক্লাসে। কথা দেওয়া হয় না। রেকর্ডেড ক্লাস নিয়ে আরো ঝামেলা আছে রে, এতবার বলার পরও।